যখন আদেশ উপদেশ অনুরোধ ক্লিয়ার বোঝা না গেলে সেডের পরিবর্তে আমরা সেড টোল্ড হয়, টোল্ড। এই হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আদেশ বুঝালে অর্ডার, উপদেশ অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, নিষেধ বুঝালে ফরবেড। আদেশ নিষেধ বোঝা না গেলে সেইটকে টোল্ড করতে হবে, সেইটকে টোল্ড করতে হবে। এবার আমরা আসি কমা কোটেশন উঠি কী হবে। এখানে কমা কোটেশন উঠি, কমা কোটেশন কমা উঠাইয়ে টু বসাইতে হয়, টু। কমা উঠাই টু বসাইবা, তারপর ভার্ব বসবে, ভার্ব বসবে। ভার্বের পরিবর্তন হবে না, ভার্ব ঠিক থাকবে, ভার্বের পরিবর্তন হয় না, ভার্বের পরিবর্তন হয় না। ভার্বের পরিবর্তন হবে না। কাম থাকলে গো হবে। প্লিজ দ্বারা অনুরোধ বুঝালে, প্লিজ দ্বারা অনুরোধ বুঝালে ইনডাইরেক্টে প্লিজ বাদ দিতে হবে, বাদ যাবে। রিকোয়েস্টেড হবে, আমরা আগে শিখছি রিকোয়েস্টেড হয়। এবার আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করি। আমরা শিখলাম ইনডাইরেক্ট নেশনে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট নেশন করতে টু হয়, দ্যাট হবে না। দ্যাট হবে একমাত্র লেট দিয়ে বাক্য আরম্ভ হলে দ্যাট হয়। এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে কমা উঠে সবসময় টু ব্যবহার হবে, দ্যাট হবে না। এরপরে আমরা জানলাম ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বটি প্রেজেন্ট ফর্মে যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু কাম থাকলে গো করতে হবে, আর মাঝে মাঝে কিছু অ্যাডভার্ব পরিবর্তন হবে। লক্ষ্য করো তোমরা, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। He said to me, do this. সংক্ষেপে একটা ছোট বাক্য লিখলাম, do this কাজটি করো, ইহা করো, do this ইহা করো। নিশ্চয়ই এটা একটা আদেশ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? আদেশ। বাক্যটি আদেশ বোঝা যাচ্ছে, তাই আমরা সেইডকে অর্ডার করব। সেইডকে অর্ডার্ড, হি অর্ডারের পর টু হবে না, অর্ডার্ড মি, কমা উঠে যাবে, কমা উঠে দিলাম, কমা উঠে টু ব্যবহার করলাম। টুর পরে ভার্বটি ঠিক থাকবে, শুধু কাম থাকলে গো করবা, আর দিসকে দ্যাট করতে হবে। দিস তো পরিবর্তন হবে, অ্যাডভার্ব। ডু, এই ডুটা ভার্ব, এই ভার্বটা এখানে প্রেজেন্ট ছোটো হাতের হবে, এখানে বড় হাতে থাকবে। আর যখন ইন্ডাইরেক্ট করব তখন এই ভার্বটির প্রথম বর্ণ ছোটো হাতের হয়ে যাবে। টু ডু, দিসকে দ্যাট করতে হবে। দিস থাকলে আমরা দ্যাট হয়, এটা আগেই শিখেছি, দিস থাকলে দ্যাট হয়। ব্যাস, হি অর্ডার মি টু ডু দ্যাট। এরপরে লম্বা বাক্য হলে ওইগুলি বসে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কমা উঠে টু বসাইলাম, ভার্ব ঠিক রাখলাম, দিসকে দ্যাট করলাম। আর বাক্যটি আদেশ বোঝায় এই জন্য সেটের পরিবর্তে অর্ডার হয়েছে, সেটের পরিবর্তে অর্ডার। এখন দেখো, ফাদার said to his son,
to his son, do not tell a lie. বাক্যটি লক্ষ্য করো, ডু নট দিয়ে বাক্যটি আরম্ভ হয়েছে। আমি আরেকটা বাক্য ডু নট দিয়ে দেখি। He said to me, do not come here. দুইটা বাক্যে ডু নট দিয়ে আরম্ভ হয়েছে। এখন বুঝতে চেষ্টা করো, ডু নট দিয়ে বাক্য আরম্ভ হলে উপদেশ হতে পারে, আবার নিষেধও হতে পারে। ডু নট দিয়ে বাক্য আরম্ভ হলে উপদেশও বুঝাইতে পারে, নিষেধও বুঝতে পারে। হ্যাঁ, যদি বাক্যটি তুমি উপদেশ ধরে নাও, তাহলে এই ডু নট থাকলে কমা উঠে নট টু ব্যবহার করতে হবে। নট টু, আমরা আগে বলছি টু ব্যবহার করবা, এখন বলতেছি ডু নট থাকলে নট আগে বসবে, তারপর টু হবে। নট বসাইয়া টু বসাইতে হবে, এই ডুটা বাদ যাবে, ডু বাদ যাবে, নট হবে। আর যখন এটার আমি নিষেধ ধরবো, যখন তোমরা একটা নিষেধ ধরবা, নিষেধের জন্য সেইডের পরিবর্তে ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড দিলে এই নট আর ব্যবহার করা যাবে না। একটু লক্ষ্য করো, আমি প্রথমটা উপদেশ ধরে নিলাম, ডু নট টেল এ লাই। তাহলে ফাদার ইনডাইরেক্টে কী হবে? ইনডাইরেক্টে হবে আই অ্যান্ড ডিতে ইনডাইরেক্ট দেখাইলাম। হ্যাঁ, আমরা তো এটা আচ্ছা ইনডাইরেক্টে দেখলাম কি, ফাদার সেড হবে অ্যাডভাইসড হিজ সন। কাকে দিয়েছে? তার ছেলেকে। এখন এই কমা পড়ানো উঠে এখানে আমরা কমা উঠে টু বসাইতাম। এবার ডু নট থাকলে আগে নট আসবে, তারপর টু হবে। এই কমা উঠে টু হলো, ডু নটের জন্য নট আনলাম, উপদেশ বুঝেছে অ্যাডভাইস আনলাম। এরপরে এই ভার্বটি অপরিবর্তিত থাকবে, ভার্বটির কোনো পরিবর্তন হবে না। টু এর পরে ভার্বটি সব বাকি অংশ লিখবা, ডু নট বাদ দিয়ে টু এর পর ভার্ব থেকে অন্য অংশটুকু লিখতে হয়। টু টেল, ভার্বের কোনো পরিবর্তন হয়নি, টেন্স ঠিক থাকবে। টু টেল এ লাই, বাক্যটি ইনডাইরেক্ট হয়ে গেল। ফাদার অ্যাডভাইস ইজ সান নট টু টেল এ লাই, ডু নট পরিবর্তন হয়ে নট টু হয়েছে, কমা উঠে টু বসছে, তার আগে নট হয়েছে। দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো, এখানেও ডু নট দেওয়া আছে, কিন্তু এখানে আমি যদি এটা নিষেধমূলক বাক্য বলি, মনে করি নিষেধ ধরি নেই, বাক্যটি ডু নট কাম হিয়ার এখানে আসিও না, বাক্যটি অনেকটা নিষেধ করে দিল। তাহলে আমরা এখানে অ্যাডভাইস না দিই, ফরওয়ার্ড দিব। সেটের পরিবর্তে অ্যাডভাইস না হইয়া এবার ফরওয়ার্ড দিলাম। ফরওয়ার্ড দিলে এখানে কি করতে হবে একটু লক্ষ্য করো, হি ফরওয়ার্ড মি। এখানে আমরা নট টু দিছি কমা উঠাই ডু নটের পরিবর্তে, ডু নটের কারণে, কিন্তু এখানে নট দেওয়া যাবে না। কেন যাবে না? ফরওয়ার্ডের মধ্যে একটা নট আছে লুকায়িত, এটা নিষেধ বুঝাই গেছে। যখন নিষেধ বুঝাবে তখন শুধু টু হবে, ডু নটের কাজ শেষ। ফরওয়ার্ড দ্বারা ডু নটের কাজ শেষ। ফরওয়ার্ড মি টু কাম, আমরা কাম থাকলে গো ধরবো, হিয়ার দেয়ার ধরবো, হিয়ারকে দেয়ার পরিবর্তন করলাম। হিয়ার থাকলে দেয়ার হয়, কাম থাকলে গো হয়, এগুলি আমরা আগে নিয়ম শিখেছি। এখন কাজে বাক্য প্রয়োগ করে দেখালাম। হি ফরওয়ার্ড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে নিষেধ করলো, সে আমাকে সেখানে যেতে নিষেধ করলো। ডু নটের পরিবর্তে এখানে নট হয় নাই, শুধু টু হবে। আর যখন এটার উপদেশ ধরে নিব তখন নট ব্যবহার করতে হবে, নটের পরে টু দিয়া ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে কমোডি টু হয়, আর ডু নট থাকলে নট টু হয়। আবার নিষেধ বুঝালে শুধু টু হবে, ডু নট বাদ যাবে, অর্থাৎ নট ব্যবহার করা চলবে না। আশা করি ডু নটের বাক্যগুলি তোমরা বুঝতে পারবা, পেরেছ নিশ্চয়ই। এবার দেখো, দি টিচার said to the students, learn this from your
বয়হুড, বয়হুড, বয়হুড হলো শৈশবকাল, ছোটোবেলার থেকেই। লার্ন দিস, এটা শিখবে। একটা জিনিসের কথা বলা হয়েছে, ফ্রম ইউর বয়হুড, বয়হুড। এই বাক্যটি কীভাবে করা যায় লক্ষ্য করো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা নিশ্চয়ই বুঝছো। ভার্ব দিয়ে বাক্য শুরু হলে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, কোনো কর্তা নাই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের রুল হলো কমাউডি টু বসাইতে হবে, আর এই সেইট পরিবর্তন করতে হবে। সেইটকে কী বলা করা যায় এখানে? এই বাক্যটি যদি আদেশ মনে করো, অর্ডার দিবা, উপদেশ বুঝলে অ্যাডভাইস দিবা, আমরা আগে শিখছি। আর আদেশ উপদেশ বোঝা না গেলে টোল ব্যবহার করা যায়। আমরা এটাকে যদি উপদেশ মনে করিনি, শিক্ষক ছাত্রদের উপদেশ দিতে পারে। তাহলে দি টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, দি টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস আমাদের সেট পরিবর্তন করে আর অ্যাডভাইসড হলো, আমরা অবজেক্ট নিলাম, এরপর কমা কোটেশন উঠানোর পালা। কমা কোটেশন উঠে টু বসাবো, টু বসালাম, ভার্ব ঠিক থাকবে অপরিবর্তিত। লার্ন, শিখা, লার্ন অপরিবর্তিত হলে ভার্বটি অপরিবর্তিত থাকবে। দিসকে দ্যাট করবে, দিস থাকলে দ্যাট, অ্যাডভার্বটা পরিবর্তন হবে ফ্রম। হ্যাঁ, এবার দেখো ইউর, এই ইউরটাই তোমরা একটু সমস্যা পড়বে। ইউর কীভাবে পরিবর্তন হয় দেখো। এই ইউরটা সবসময় পরিবর্তন হবে যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকে। ইউর হিজ বা হার হয়, মেয়ে হলে হার, ছেলে হলে হিজ। এই ইউর পরিবর্তন না করলে তোমার প্রনাউন্স পরিবর্তন হলো না। নাম্বার স্যাররা কমাই দিতে পারে না, পুরা পয়েন্ট নাম্বার নাও দিতে পারে। তাহলে এই স্টুডেন্টসের পরিবর্তে ইউর হবে, যেহেতু বহুবচন, হিজ হবে না, হারও হবে না, এখানে দেয়ার করতে হবে। এখানে যদি একটি স্টুডেন্ট বুঝিত তাহলে এখানে আমরা হিজ করতাম বা হার করতাম। আর যেহেতু এখানে স্টুডেন্টস বহু, অনেক ছাত্রছাত্রীকে বুঝেছে, তাহলে এই ইউর হবে তোমাদের অর্থে। তোমাদের মানে তাহাদের, তোমাদের হবে তাহাদের, তাহাদের ইংলিশ দেয়ার। তাহলে এই ইউরটাকে পরিবর্তন করি দেয়ার করতে হবে। দি টিচার অ্যাডভাইস দি স্টুডেন্ট টু লার্ন দ্যাট ফ্রম দেয়ার, ফ্রম নট হিজ অর হার। এখানে দেয়ার করতে হবে বহু বচনের কারণে। এই ইউরকে দেয়ার করলাম, এই ইউরকে দেয়ার করলাম। বয়হুড, দেয়ার বয়হুড, তাদের শৈশবকাল থেকে, ছোটোবেলার থেকেই তাদেরকে এগুলি শিখতে হবে। শিক্ষক উপদেশ দিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ইউর পরিবর্তনটা বুঝো। যদি এখানে একটা ছেলে বলতো তাহলে ইউর হয়ে যেত হিজ, আর মেয়েকে বলে বুঝলে হইতো হার। যেহেতু এখানে বহু বচনকে নির্দেশ করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, এই জন্য ইউর দেয়ার হয়ে গেছে। ইউরকে দেয়ার পরিবর্তন করতে হবে। এই যে প্রনাউন পরিবর্তনগুলি ভালোভাবে করতে হবে, একটু প্র্যাকটিস করার দরকার আছে। এই জন্য তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে ন্যারেশনগুলো, তাহলে মোটামুটি তোমাদের বুঝে আসবে। আমরা আপাতত এই সাধারণ নিয়মগুলি পড়লাম। ইম্পারেটিভ সেন্টেন্সে কমাউডি টু হবে, ভার্ব ঠিক থাকবে, আর কাম থাকলে গো ধরবা, দিসকে দ্যাট, হিয়ার থাকলে দেয়ার। প্লিজ দিয়ে আমি একটা বাক্য তৈরি করি। দেখো, হি সেইড টু মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। বাক্যটি দেখো, লক্ষ্য করো, প্লিজ হেল্প মি, বাক্যটি অনুরোধ বুঝাচ্ছে। প্লিজ দ্বারা আমরা অনেকটা অনুরোধ, এটা ক্লিয়ার হয়ে গেছে অনুরোধ। তাহলে আমরা এই সেটের পরিবর্তে রিকোয়েস্টেড করবো, সেটের পরিবর্তে রিকোয়েস্টেড হবে এখানে। তাহলে হি রিকোয়েস্টেড মি। এই প্লিজ বাদ যাবে, আমি আগে বলছি নিয়মের বেলায় বলে গেছি প্লিজ বাদ দিবা। রিকোয়েস্টের দ্বারা প্লিজ অর্থ হয়ে গেছে। এভাবে টু আনো, কমাউডি টু দিলাম, ভার্ব ঠিক থাকবে হেল্প, হেল্প লেখো। আর মি, এই মি কে বলছে? সে বলছে আমাকে। এখন এই মি পরিবর্তন করতে হবে, তুমি মি এখানে রাখো, হবে না। কারণ একটা সে বলছে আমাকে, আমি বলবো তাহাকে। সে বলছে আমাকে অনুগ্রহ করে বা দয়া করে সাহায্য করো, মানে আমাকে মানে এখানে সে বলছে আমাকে, আমি বলবো তাহাকে। আমরা সবাই বলবো তাহাকে সাহায্য করার জন্য বলছে, তো টু হেল্প হিম। এখানে মেয়ে, যদি একটা মেয়ে লোক রিকোয়েস্ট করলে হবে হার। নিশ্চয় এই যে মি পরিবর্তন হয়েছে, হিম, মি হবে হিম। এই যে নিয়মটা আপাতত, এই নিয়মগুলি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আরম্ভ হয়। লেটের নিয়মটা একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করি। লেট,
খুবই ইম্পর্টেন্ট নিয়ম। লেট লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স আরম্ভ হয়। লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স আরম্ভ হলে তোমরা জেনে রাখো দুটি নিয়ম এখানে আছে। লেটের সাথে আস থাকলে হবে এক নিয়ম, আর লেটের সাথে আস না থাকি অন্য অবজেক্ট যুক্ত হলে আরেকটা নিয়ম হবে। আমরা একটু চর্চা করি, দেখি, উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করি, আর নিয়মটা তোমরা লিখে নাও। রুল লেটাস, এটাই লেটাস, লেটস বা লেটাস। লেটস থাকলে অর্থাৎ এখানে আস যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? লেটের পর আস যুক্ত করছি। এবার সংক্ষেপে লেট আস, এই আস যুক্ত হয়েছে এখানে, লক্ষ্য করো। এই আস যখন যুক্ত হয়, যুক্ত থাকলে তখন প্রস্তাব বুঝায়। প্রস্তাব বুঝায়, কি বুঝায়? প্রস্তাব। তাহলে লেটের সাথে আস যুক্ত হলে প্রস্তাব বুঝায়। লেটস প্রস্তাব বুঝালে, এবার নোট করো, প্রস্তাব বুঝালে, প্রস্তাব বুঝালে সেইডের পরিবর্তে ইনডাইরেক্টলি সেইডের পরিবর্তে তোমরা প্রপোজড প্রপোজড বা সাজেস্টেড করতে হবে। সাজেস্টেড, আবার বলছি, সেইডের পরিবর্তে এই সেইড থাকবে, তো সেইডের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড হয় কখন? লেটস থাকলে। যেহেতু এটা প্রস্তাব বুঝেছে, তারপর কমা কোটেশন উঠে কী হয় একটু লক্ষ্য করো। সেইডের পরিবর্তে প্রপোজ পাইলাম, কমা উঠাইয়ে দ্যাট, এখানে দ্যাট বসাইতে হবে, দ্যাট বসাতে হয় প্লাস দ্যাটের পর আবার একটা সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্রেজেন্ট থাকবে। ভার্বটি ঠিক ভার্ব বসবে ঠিক থাকবে এখানে ভার্বটি ঠিক থাকবে, প্রেজেন্ট থাকবে কি থাকবে? প্রেজেন্ট থাকবে, ফার্স্ট হবে না। দেখো, লেটস থাকলে প্রস্তাব বুঝালে আমরা সেইডের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড করতে হবে, এরপর কমা উঠাই তোমরা দ্যাট দিবা, দ্যাটের পর একটা সাবজেক্ট হবে, যেমন লেটের পর আস আছে, এই আসটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট করার পর শুড দিতে হবে, আর লেটাসের পরে যে ভার্বটি থাকবে অপরিবর্তিত থাকবে, বাকি অংশটুকু লিখবে। এখন এখানে লক্ষণীয়, তোমরা একটু লক্ষ্য করো, এই যে সাবজেক্ট বলা হচ্ছে, লেটের পরে সাবজেক্ট, লেটাসের সাবজেক্ট, খেয়াল করো, লেটাসের সাবজেক্ট তিনটা সাবজেক্ট হইতে পারে। লেটাস থাকলে এখানে সাবজেক্টটা তিন রকম হইতে পারে। এক নম্বরে দেখো উই হইতে পারে, 2 নম্বরে ইউ হতে পারে, 3 নম্বরে দে হইতে পারে। তিনটা সাবজেক্ট এই আজ থেকে তৈরি হবে। এই লেটার পরে যে আজটা থাকবে সেখানে তিনটা সাবজেক্ট বেরিয়ে আসতে পারে। 1 নম্বরে উই হইতে পারে, 2 নম্বরে ইউ হতে পারে, দে হইতে পারে। কীভাবে? লক্ষ্য করো, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, বাক্যগুলো একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করো। আমরা জানি আসের সাবজেক্ট উই, কিন্তু এখানে ন্যারেশনের ক্ষেত্রে আসের সাবজেক্ট ইউ হইতে পারে, দেও হইতে পারে। উই তো হবেই, আজ থেকে উই হয়, সবাই জানি, আসের সাবজেক্ট উই, কিন্তু এইখানে ন্যারেশনের ক্ষেত্রে আজ থেকে ইউ হইতে পারে, দেও হইতে পারে, উই তো হবেই। লক্ষ্য করো, 3টা বাক্য আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, সাবজেক্টগুলো বুঝিয়ে দিচ্ছি, এই সাবজেক্টগুলো বুঝি নাও। জানি একজন ব্যক্তি কামাল said to me, let us বা লেটস, আমি আলাদা করে দেখাইলাম। let us go, চলো আমরা যাই। এখন বাক্যটা একটু লম্বা করে দেখাই। let us go out for a walk, বাক্যটা লিখে না তোমরা, let us go out for a walk,
বা লেটস, লেটাসকে আমরা লেটসও বলি। লক্ষ্য করো, লেটস গো আউট ফর এ ওয়াক। এই লেটাস দ্বারা প্রস্তাব বোঝায়, আমরা একটু আগে বুঝলাম। প্রস্তাব বুঝলে আমরা শিখছি এই সেইডের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড হবে, এই সেইডের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড হবে। আর ইন্টারনেশনে লেটটা সবসময় বাদ যাবে, খেয়াল করো, লেট রাখা যাবে না। তাহলে লেট থাকলে, লেটাস থাকলে আমরা কমাউটে দ্যাট হবে, টু হবে না। আমরা আগের নিয়মগুলি পাইছি, ইম্পারেটিভ টু বসে, কমা উঠে টু হয়, দ্যাট হয় না। কিন্তু লেট দিয়া বাক্য আরম্ভ হলে দ্যাট হবে। দ্যাটের পর একটা সাবজেক্ট ব্যবহার করতে হয়, দ্যাটের পর সাবজেক্ট না দিলে বাক্য হবে না। আর প্রস্তাব বুঝলে বলছে সাবজেক্টের পর শুড ব্যবহার করতে হবে, শুড, এরপরে এই ভার্বটা হবে। লক্ষ্য করো, কামাল, আমি ইনডাইরেক্টে কি হয়, কামাল প্রপোজড, কামাল প্রপোজড। এখানে তুমি অবজেক্টকে এক্ষেত্রে যোগ করতেও পারো, না যোগ করলেও সমস্যা নেই। কামাল প্রপোজড, আমি যোগ করে যোগ করলাম, প্রপোজ মি দ্যাট, কমা উঠে দ্যাট করলাম। দ্যাটের পরে লেট বাদ দিলে সাবজেক্ট, এই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট থেকে তিনটা সাবজেক্ট বাইরে একটু বললাম, তিনটা সাবজেক্ট আমরা উদাহরণ দিয়ে বোঝাবো। কামাল প্রপোজ মি দ্যাট, এখানে আস উই হবে। কখন উই হয়, কখন ইউ হয়, লক্ষ্য করো। যখন এখানে ফার্স্ট পারসন, এই সেইডের আগে পরে, সেইডের পূর্বে বা পরে যদি ফার্স্ট পারসন থাকে, সেইডের পূর্বে বা পরে ফার্স্ট পারসন থাকলে এই আসটা উই হয়। আবার বলছি, সেইডের পূর্বে পরে ফার্স্ট পারসন থাকলে আজকে উই করতে হবে। এখানে ফার্স্ট পারসন আছে কি না, হ্যাঁ আছে, মি বা আই থাকতে পারে, তাইলে এই আস এবার উই হবে। তাহলে কামাল প্রপোজ মি দ্যাট উই শুড, এই সাবজেক্টের পরে দ্যাটের পর সাবজেক্ট আনলাম, সাবজেক্টের শুড ব্যবহার করতে হবে। প্রস্তাব আলাদা, প্রস্তাব বুঝালে সবসময় শুড ব্যবহার হবে। এরপরে ভার্ব আছে গো, গোর পরে আউট ফর ওয়াক, যা আছে সব কিছু লিখে দাও। গো আউট ফর এ ওয়াক, ব্যাস বাক্যটি হয়ে গেল। লেট আস গো আউট ফর এ ওয়াক, আজকে উই করা হলো, লেট বাদ গেছে, সাবজেক্টের পরে শুড ব্যবহার করছি। এবার লক্ষ্য করো, আমরা আজ থেকে কেমনে ইউ হয়, আসে সাবজেক্ট আবার দে হয়, কিভাবে হয় একটু লক্ষ্য করো। কামাল সেইড টু, আমি একই সাবজেক্ট রাখছি, কামাল সেইড টু ইউ। Let us go out for a walk. Let us go out for a walk. Let us go out for a walk. একই বাক্য রাখলাম, দেখো, let us go out for a walk। আমরা আগের বাক্যে আজকে উই করছি, কিন্তু এবার উই করা যাবে না। কেন যাবে না? এখানে কোনো ফার্স্ট পারসন নাই, সেইডের পূর্বে নাই, পরে নাই, তাইলে আজ থেকে উই হবে না। কেউ যদি আজকে এবার উই করো তাহলে এটা ভুল হবে। বুঝতে চেষ্টা করো, রিপোর্টিং পারবে এই সেইডের পূর্বে পরে ফার্স্ট পারসন থাকলে আমরা আজকে উই করি, আর যখন সেইডের পূর্বে পরে ফার্স্ট পারসন থাকে না তখন আজ থেকে উই হবে না। এবার কি হয়, যখন দেখবো সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন ইউ, তখন এই আজ থেকে ইউ হয়ে যাবে, আজটা এখন ইউ হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে চেষ্টা করো, আজ থেকে কীভাবে উই হয়, ইউ হয়। যখন এই সেইডের পূর্বে পরে সেকেন্ড পারসন থাকে, ফার্স্ট পারসন থাকে না। যখন ফার্স্ট পারসন থাকে না তখন আর উই হয় না, তখন ভিন্ন সাবজেক্ট। এবার কী হয় দেখো, আগের বাক্য এই বাক্যের পার্থক্য লক্ষ্য করো। কামাল প্রপোজড ইউ বা প্রপোজ দ্যাট, কামাল প্রপোজড দ্যাট। এবার আমরা কমা উঠে দ্যাট বসালাম, দ্যাট লেট বাদ দিলাম, আজকে এবার উই না করে ইউ পড়তে হবে। ইউ শুড গো ভার্ব ঠিক থাকবে, গো আউট ফর এ ওয়াক, যা যা আছে, আউট ফর এ ওয়াক।
এখানে আজ থেকে ইউ হয়ে গেল। আজকে আমরা কি করলাম? ইউ করলাম। কেন করলাম? ওই রিফিউনি বা সেইডের পূর্বে বা পরে ইউ আছে না নাই? আছে। তাইলে ফার্স্ট পার্সন না থাকলে এই যে সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে এখানে এই সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করতে হবে। সেকেন্ড পার্সনই হবে ইউ শুড গো আউট পরে ওয়াক। এবার আজ থেকে ইউ হলো। এবার দেখো আজ থেকে কিভাবে দে হয় এটা তোমরা বুঝবা, এক্ষুনি বুঝবা। দেখো কামাল said to Jamal, let's go out for a walk। একই বাক্য রাখলাম। দেখো এবার এই আস এবার উই হবে না, ইউ হবে না, এবার দে হবে। কেন দে হবে? দেখো এই সেইডের পূর্বে এবং পরে নিয়মটা লক্ষ্য করো। সেইডের পূর্বে এবং পরে দুটোটা থার্ড পারসন হলে, সেইডের পূর্বে পরে দুটা সাবজেক্ট অবজেক্ট দুইটাই থার্ড পারসন হলে তখন এখানে দ্যাট এই দে হবে, তখন সাবজেক্ট দে হয়। কামাল প্রপোজড দ্যাট, তাহলে কামাল প্রপোজ দ্যাট দে, এখানে সাবজেক্টটি ব্যবহার করলে করতে পারো, তোমরা করি নাও। কামাল প্রপোজড, এখানে অনেক সময় টু ব্যবহার করে কেউ কেউ। কামাল প্রপোজ জামাল, কামাল কার সাথে প্রস্তাব করছে? জামালের সাথে। দ্যাট দিলাম। এবার লেট বাদ দিলাম। আজকে কি ধরবো? আজকে এবার দে ধরতে হবে। তাহলে আজ থেকে তিন রকম সাবজেক্ট হলো। একবার পাইলাম, প্রথম পাইলাম উই, তারপরে দে ইউ, তারপর এখন দে পাইলাম। কেন দে পাইলাম? দুটোটা সাবজেক্ট, এদিকে সাবজেক্ট অবজেক্ট দুটোটা থার্ড পারসন। যখন থার্ড পারসন হবে দুইটা অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট, তখন দে ধরতে হবে। দে শুড গো আউট ফর এ ওয়াক। বাক্যটি হয়ে গেল। লেটার সালা বাক্য এভাবে করতে হয়। তোমরা নিশ্চয়ই বুঝছো লেটার সালা বাক্য কীভাবে করলাম। লেটার সালা বাক্য প্রস্তাব বোঝায়। সেইডের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড হবে। কম আউটে দ্যাট করবা, দ্যাটের পর একটা সাবজেক্ট ব্যবহার করতে দেবো। লেট বাদ দিয়ে সাবজেক্ট উই হয়, ইউ হয়, দে হয়, তাও দেখাই দিলাম। ভার্বটি ঠিকঠাক শুট বসাইতে হবে। প্রস্তাব বাক্য, প্রস্তাব বুঝলে বাক্যে শুট অবশ্যই হবে। সাবজেক্টের পর ভার্ব ঠিক থাকবো, ভার্বের কোনো পরিবর্তন হবে না। লেটের আরও একটা নিয়ম আছে, তোমরা লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ। লেট দিয়ে দুইটা নিয়ম হবে ন্যারেশনের ক্ষেত্রে। এই নিয়মটি বুঝতে চেষ্টা করো। লেটের সাথে আস না থাকি অন্য অবজেক্ট, তোমরা রুলটা লিখি নাও। রুলটা লেখা দরকার। লেটের সাথে আস না যুক্ত হয়ে, জি লেটের সাথে আস যুক্ত না যুক্ত হয়ে, লেটের সাথে আস না যুক্ত হয়ে, যুক্ত না হয়ে, লেটের সাথে আস যুক্ত না হয়ে অন্য অবজেক্ট যুক্ত হলে, লেটের সাথে আস যুক্ত না হয়ে অন্য অবজেক্ট যুক্ত হলে, হ্যাঁ তখন কি হয়? দেখো অন্য অবজেক্ট যুক্ত হলে তখন অনুমতি বা অনুরোধ বুঝায়। তখন অনুমতি বা অনুরোধ বুঝায়, অনুরোধ বুঝায়। লেটের সাথে আস থাকলে প্রস্তাব বুঝায়, আর আস না থাকে অন্য অবজেক্ট যুক্ত হলে তখন অনুরোধ বুঝায়। এখন এবার কীভাবে ন্যারেশন করতে হয়? লেখো অনুরোধ বুঝালে, অনুরোধ বুঝায়, হ্যাঁ অনুরোধ বুঝালে, প্রস্তাব না বুঝে অনুরোধ বুঝালে সেইডের পরিবর্তে, খেয়াল কর, সেইডের পরিবর্তে টোল্ড বা রিকোয়েস্টেড দেওয়া যায়। সেইটার টোল্ড বা রিকোয়েস্টেড হবে। সেইটির পথে টোল্ড বা রিকোয়েস্টেড হবে। সেইটির পথে টোল্ড অথবা রিকোয়েস্টেড অথবা সেইটও রাখা যাবে। কমা উঠে দ্যাট হবে, কমা উঠায়ে দ্যাট হবে। এখানেও দ্যাট হবে।
দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট, এখানে মাইট শব্দটি ব্যবহার করতে হবে, মাইট প্লাস ভার্ব হবে। এখানে প্রস্তাব বুঝাইলে আমরা পাইছি শুড, আর প্রস্তাব না বুঝাইলে মাইট। রিপোর্টিং বা সেডের বিরুদ্ধে পাইছি প্রপোজ বা সাজেস্টেড, এখানে টোল্ড, রিকোয়েস্টেড বা সেডও রাখা যাবে। লক্ষ্য করো আরেকটা জিনিস, তোমরা রুলটা লিখতে পারো, ছোট্ট একটা রুল এখানে লিখি নাও। এই লেট মি, এই যে কোটেশনের ভিতরে লেট মি থাকলে, লেট মি থাকলে, কোটেশনের ভিতরে লেট মি থাকলে এই মিটা, মি সেডের পূর্বে সাবজেক্টকে ধরা হয়, মি সেডের পূর্বে সাবজেক্ট হবে। লেটের সাথে মি থাকলে সেড আমাদেরকে সাবজেক্ট, সেডের রিপোর্টিং ভার্বের সাবজেক্টই ফলো করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টই হবে লেট মি থাকলে। কিন্তু লেট মি থাকলে সেইডের পূর্বের সাবজেক্ট হয়, সেইডের পূর্বের সাবজেক্টই হবে, সাবজেক্ট হবে। কিন্তু লেট প্লাস অন্য অবজেক্ট, মি ব্যতীত অন্য অবজেক্ট থাকলে সরাসরি ওই অবজেক্ট সাবজেক্ট হবে, সরাসরি ওই অবজেক্টের সাবজেক্ট হয়, এই লক্ষণীয় সাবজেক্ট হবে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সেইডের পূর্বের, লক্ষ্য করো, হি সেড টু মি, লেট মি ডু ইট। দেখো তোমরা বাক্যগুলো লিখে নাও। হি সেড টু মি লেট মি ডু ইট। আমি আরেকটা বাক্য দিই, দেখো, হি সেড টু মি let her go, let her do the work, do it, let her do it। দুইটা বাক্য লেট দিয়ে শুরু হয়েছে, আস নাই, তাহলে প্রস্তাব বুঝে নাও। এবার অনুরোধ বুঝেছে, যেহেতু লেটের পর আস নাই, তাইলে অনুরোধ বুঝেছে, প্রস্তাব নয়, প্রপোজ হবে না, হবে রিকোয়েস্টেড অথবা টোল্ড। এরপরে লেট উঠে যাবে, লেট উঠে সাবজেক্ট হিসাবে, এই যে অবজেক্টটি সবসময় সাবজেক্ট হবে, অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এই অবজেক্ট, লেটের পর যে অবজেক্ট থাকবে এটাকে সাবজেক্ট বানাতে হয়। এখন সাবজেক্টটা কীভাবে বানাবা? এই মি থাকলে, আমি বলছি এই লেটের পর মি থাকলে এই মিটা এই সাবজেক্ট হবে, এই যে এই সেডের পূর্বের সাবজেক্টটা হবে মি থাকলে। এখানে লেটের পর মি থাকলে এই সাবজেক্টকে ধরতে হয়। লক্ষ্য করো, হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি, আমাদের সেডের পরিবর্তন করে রিকোয়েস্টেড মি, কমা আউট হলো, তারপরে কমা আউটে দ্যাট হয়, কমা আউটে দ্যাট হয়, এই লেট যুক্ত বাক্যে দ্যাট হবে, দ্যাটের পরে এই অবজেক্টকে সাবজেক্ট করো, এই মি আছে, মি হবে হি, এই হি হয়ে যাবে হি। এবার শুড না হয় মাইট হবে, কারণ প্রস্তাব অনুমতি বুঝাইলে, অনুরোধ বুঝাইলে মাইট হয়। দ্যাট হি মাইট ডু, বার ঠিক থাকবে ইট। শুড না হয় মাইট হয়েছে, প্রপোজ না হয় রিকোয়েস্টেড হয়েছে। এবার দেখো এই বাক্যটা লক্ষ্য করো, হি সেড টু মি লেট হার ডু ইট। এখানে লেটের সাথে মি নাই, তাহলে এই অবজেক্টকে কি করব? এই অবজেক্ট সরাসরি সাবজেক্ট হয়ে যাবে। এই অবজেক্টটা এই অবজেক্টকে ফলো করে না। লেটের পর মি থাকলে মিটা এই সাবজেক্টকে ফলো করে, আর লেটের পরে অন্য মি ছাড়া অন্য অবজেক্ট হলে সরাসরি তার সাবজেক্ট বানিয়ে দিবা তোমরা। কীভাবে? হারের সাবজেক্ট সি, হারের সাবজেক্ট সি। এখানে সাবজেক্টকে এটা আর লক্ষ্য করার দরকার নাই, যেহেতু লেট মি নাই। এখানে লেট মি না থাকলে এই ভার্বটাকে, এই অবজেক্টটাকে সরাসরি সাবজেক্ট করে নিবা। দেখো, হি টোল্ড মি
দ্যাট, হি টোল্ড মি দ্যাট, লেট বাদ এ হারের সাবজেক্ট সি করবা। এখানে অন্য অবজেক্ট মিন ছাড়া অন্য অবজেক্ট হলে এটা সরাসরি সাবজেক্ট হয়। তাহলে সি, দ্যাট সি মাইট, সি মাইট, মাইট আনলাম, ডু, ডু থাকবো ঠিক, ইট। এখানে মাইট বি অ্যালাউড টুও ব্যবহার করা যায়, মাইট বি অ্যালাউড টু, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, এটা রুল আছে। তাহলে লেট দ্বারা বাক্য আরম্ভ হইয়া যদি প্রস্তাব না বুঝায় তখন সেইটির পরিবর্তে টোল্ড বা রিকোয়েস্টেড হয়, কমাউডি দ্যাট হবে, দ্যাট হবে সাবজেক্ট প্লাস মাইট হয়, আর ভার্ব ঠিক থাকে, অথবা মাইট বি অ্যালাউড টু হয়, মাইট বি অ্যালাউড টু, এটাও ব্যবহার করা চলে। আমি যদি বলি শি মাইট বি, দ্যাট শি মাইট বি অ্যালাউড টু ডু ইট, তাহলে নিশ্চয় বুঝছ এই যে লেটের সাথে মি থাকলে এই সাবজেক্টকে ফলো করে। আরেকটা উদাহরণ দিচ্ছি, নাসিমা, নাসিমা said to me, comma question, let them go। এই যে লেটের পর দেম, মি নাই, মি থাকলে এই সাবজেক্ট হয়, আর মি না থাকলে এই সাবজেক্ট, এটারই সাবজেক্ট হবে। এখানে লেটের পর মি না থাকলে এই সরাসরি এটার সাবজেক্ট বানাই নিবা তোমরা। লক্ষ্য করো, নাসিমা রিকোয়েস্টেড মি অথবা নাসিমা টোল্ড মি, লেখাও, লিখি নেও, নাসিমা requested me that, অথবা না, এখানে আমরা আসলে এই অবজেক্টটা না দিলে আরও ভালো, এখানে অবজেক্ট না দিলে চলে। কিভাবে? নাসিমা রিকোয়েস্টেড দ্যাট, সরাসরি তোমরা এখানে কনজাংশন ব্যবহার করতে পারো রিকোয়েস্টেড পরে, টোল্ডের পরে, এই অবজেক্টটা না দেওয়াই ভালো। নাসিমা রিকোয়েস্টেড দ্যাট, কমাউডি দ্যাট হয়ে গেল, লেট বাদ দিয়া দেমকে দে করো, দেমকে দে বানাও, দে। দেম, দেম দে হয়ে গেল, দ্যাট কমাউডি দ্যাট হয়েছে। আর এই বাক্যে, লেটালা বাক্যে তোমরা সরাসরি রিকোয়েস্টের পরে দ্যাট নিয়ে আসতে পারবা। তো নাসিমা রিকোয়েস্টেড দ্যাট দে শুড না হয় মাইট বলো, মাইট, বার গো, গো ঠিক থাকবো, মাইট গো, বাস হয়ে গেল, দে মাইট গো, দে মাইট গো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, লেট থাকলে লেটের সাথে দুইটা নিয়ম হলো, একটা প্রস্তাব, একটা অনুরোধ বা অনুমতি। লেট আস থাকলে প্রস্তাব, সেখানে সেইটের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড হয়। আর লেটের সাথে আস না থাকে হিম, মি, অন্যান্য অবজেক্ট, দেম, যে কোনো সাবজেক্ট, দেম অবজেক্ট থাকলে তখন আমরা এই প্রস্তাব না ধরে অনুমতি বা অনুরোধ বুঝবো, এবং সেখানে প্রপোজ না হয়ে টোল্ড হবে অথবা রিকোয়েস্টেড হয়, কমাউডি দ্যাট হবে, দ্যাটের পর সাবজেক্ট, সাবজেক্টের প্লাস সাবজেক্টের পরে মাইট হবে, প্রস্তাব বুঝলে শুড হবে, আর প্রস্তাব না বুঝলে মাইট হবে, বার ঠিক থাকবে। আর লেটের পরে অবজেক্টটি কীভাবে পরিবর্তন হয় সেটাও আমি দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ইন্টারনেশন করার নিয়মগুলি বুঝেছ। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝলাম, আগামী ক্লাসে আমি আর দুইটি সেন্টেন্স আছে, একসাথে দুইটি সেন্টেন্সের কিছু রুল দিয়ে নেশনটা শেষ করব আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই ডাকতে স্যার, স্যার ডাকতে, স্যারে ডাকতে, নিজাম স্যার।